তোমাদেরকে গতদিন যে পিডিএফটা দিয়েছিলাম, তাতে কিছু রিজনিং এবং কিছু অঙ্ক কোশ্চেন ছিল। করেছো সবগুলো? হয়নি এগুলো? এটা হয়, মাথায় কিছু আসছে না? 9, 8, 90, দেখো যেটা বের করতে হবে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা বের করতে হবে, কোনটা বের করতে হবে? এইটা বের করতে হচ্ছে, ত্রিভুজের ভেতরে যেটা আছে, তাই না? তার মানে এইটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট। এইটা কি করে হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে, এই দুটিকে কাজে লাগিয়ে। তাই না? 9 আর 8কে কাজে লাগিয়ে 90 কি করে হয়, ঠিক তাই না? 10 এবং 6কে কাজে লেগে 77 কিভাবে হয়? তো ব্যাপার হচ্ছে, খেয়াল করো, গুণ করে বা বর্গ করে বা বর্গ করে এদিক ওদিক করে হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যদি একটুকু খেয়াল করো, তো এই দুটির গুণফল 72। আচ্ছা, এক এক করে যদি আমি বাড়িয়ে দিই এই দুটিকে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 9। এদের গুণ করলে কি হচ্ছে? এই একই লজিক এখানে কি খাটছে? দেখো, এখানে এক যোগ করে দাও, এখানে এক যোগ করে দাও, এটা হবে 11, এটা হয়ে যাবে 7। গুণ করলে কি আসছে? 77 আসছে। যদি এসে থাকে, তো এই লজিকে এটাও করে দাও, তাই না? এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 7। গুণ করলে কত হবে? 56। অপশন ডি। এবার আশা করছি ঢুকেছে মাথায়। ব্যাপার হচ্ছে কি, রিজনিং 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 জিনিসটা এরকম, যদি তোমার মাথায় চলে আসে তো উইদিন আ মিনিট চলে আসবে, 1 মিনিটের মধ্যে চলে আসবে। আর যদি না আসে, তাহলে তো 10 মিনিট ভেবেও পাবে না। সমস্যা এটা, তাই না? চলো, এটা কোথায় কি এসেছিল বলো। আমাকে মাঝেরটা বের করতে হবে, সব দিকে এই করে। বলো কত অ্যান্সার হবে এবং লজিক কি? 66, লজিক 7, 8, 56 + 10। ওকে, মানে লজিক তোমার হচ্ছে এই দুটোকে গুণ আর এইটাকে যোগ। 5 আর 7 গুণ করলে 35 হয়। 5 আর 7 গুণ করলে 35, আর 12 যোগ, তাই তো? 5 × 7 + 12, 35 আর 12 47। এটা প্রথম হচ্ছে। দ্বিতীয়টা দেখবো একই নিয়মে আসছে কিনা, 9 আর 3 গুণ হবে আর 15 যোগ হবে। তো 27 আর 15, 27 আর 15 42 আসছে। তারপর একটা সেম এরকম হয়ে যাবে, 8 আর 7 গুণ হবে আর নিচেরটা যোগ। 8 × 7 = 56 আর 10 = 63। চলো বাকিতে ঠিক আছে। বলো এটা লজিক কি, উত্তর কি হবে? 74 হবে লজিক। ও, অ্যান্সারটা বলছো তাই তো? লজিক হচ্ছে 7, 11, ওকে। তোমার লজিক হচ্ছে 8 আর 12 গুণ আর -7, নিচেরটা বিয়োগ করা, তাই তো? 12 × 8 = 96, 7 বিয়োগ করলে 89, ঠিকই আছে। এটা মানে হচ্ছে 89, ঠিকই আছে। তাহলে এটা ওকে, সেম আসছে। 9 আর 10 গুণ করলে 90, 12 বিয়োগ করলে হচ্ছে তোমার 78, ঠিকই আছে। তো এটা সেম হবে। 7 আর 11 গুণ হবে আর 3 বিয়োগ হবে, 77 থেকে 3 বিয়োগ, তার মানে হবে 74। এটা হবে উত্তর। বাকিতে ঠিক আছে। বলো অ্যান্সার, বলো আর লজিক বলো। 4, 7, 9, 126। ওকে, কার মাথায় এসছে? আসেনি এখনো?
চলো লজিক খোঁজার চেষ্টা করি। দেখো 26 দেখতে পাচ্ছি আমরা, 126 প্রথমটাতে, ঠিক আছে। 45 দাঁড়াও, 36, 36 আর 9, 45, একদম 45, ঠিক অ্যান্সার। দেখো এই দুটিকে 7 এবং 9 কে গুণ করলে আমরা পাই 63। 7 আর 9 গুণ করলে আমরা পাই 63। এর সঙ্গে কত গুণ করলে 126 হচ্ছে? তো 2 গুণ করলে 126 পাবো। তাহলে 2টা আমি এখান থেকে নিয়ে আসতে হবে। 2 কি করে আনবো? 4 হতে পারে, 4 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার হতে পারে, সেই 2, কিংবা 4 কে অর্ধেক করলে 2 হয়, সেই 2, যে কোনো একটা হবে। এটা দেখো 3 আর 10 গুণ করলে আমরা 30 পাই, ইন্টু এখানে তো স্কোয়ার নাম্বার আসছে না, 4 বর্গ সংখ্যা ছিল, 6 9, তার মানে অর্ধেকের 2টা, এখানে অর্ধেক, 6 কে অর্ধেক করলে 3 হয়, 3 গুণ করে দাও, দেখো মাঝে 90 চলে আসছে। মানে লজিক হচ্ছে এই সাইডে দুটো গুণ, তার সঙ্গে প্রথমটার অর্ধেক গুণ, 3 আর 10 গুণ, তার সঙ্গে 6 এর অর্ধেক গুণ। তো এখানে 9 আর 2 গুণ 18 হচ্ছে। বেশ, ওকে, 9 এবং 2 গুণ 18, তার সঙ্গে গুণ হবে 5 এর অর্ধেক, মানে 5/2। তো 2 আর 2 যদি কেটে যায়, তো 5 9 45, এটা হবে আমাদের উত্তর। কারো কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? চলো নেক্সট বলো, কোনটা বের করতে বলেছে? লাস্টেরটা। ওকে, 35 45 27, 27 3 8। ওকে, চলে এসছে মাথায়? আসেনি? কিছু না, উপর দুটোকে যোগ করো আর নিচেরটা মাইনাস করে দাও, ঠিক আছে। 35 আর 45, 80, 80 থেকে 27 বিয়োগ করলে 53। তাহলে এই দুটি যোগ করে দাও, 100, 150, 155, 155 থেকে 50 বিয়োগ 50, 105। আর এটা কি বলছে? 52 আর 31 কি হবে? 83, 83 থেকে 25 বিয়োগ করে দাও, কত হবে? 83 থেকে 25 একটু বেশি, 8 থাকবে শেষে, 58, 58, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট বলো, এটার উত্তর কি হবে? আমি ক্লাস করছি, তোরা এখানে কি করবা বুঝিস? হ্যাঁ, ঘরে ঢুকো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো। হ্যাঁ বলো, কত উত্তর এসছে? ওকে, 24। যুক্তি বলো, লজিক কি আছে? ঠিক 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 ঠিক। তার মানে এটা 5 স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে 8 স্কোয়ার, যদি যোগ করি 5 11 9, ওকে, এই তিনটি যোগ, তাই না? এই তিনটি যোগ, 5 6 আর 8 যোগ করলে হচ্ছে 19। তাহলে এটা এখান থেকে আমরা একটা পাবো 7, এখানে 81 মানে আমরা পাবো 9, আর মাঝে 4 4 মানে পাবো 2, যোগ করলে হচ্ছে 18, একদম ঠিকই আছে। তো সেই লজিকে অ্যান্সার কি হবে? 121 মানে 11, 100 মানে 10, আর 9 মানে হবে 3, তার মানে টোটাল হবে 24। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বাকিদের ক্লিয়ার হয়েছে?
নেক্সট বলো। 5, 7, 9, 144 মানে 21 বর্গ। 5, ওকে। কি হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে, এই তিনটি যোগ তার বর্গ, তাই না? 5, 7 আর 9, 5, 7 আর 9 যোগ করলে 21 হয়। আর সেই 21-এর যদি বর্গ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। তো 8 আর 6 14, 14 আর 4 18, 18 বর্গ করলে আমরা পাই 324। ওকে, 2, 6, 8, 8, 17, এখানে 17 পাচ্ছি, 17 স্কোয়ার করে দাও, 289, এটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এটা বলো। 56, 32, 42, 21, মাঝে 45 আছে। ওকে, 56, 32, 24, 24, 21। ওকে, আচ্ছা বেশ। 24, 24। ওকে, 44। দেখো লজিকটা, দেখো লজিক কল্পনা করতে পারছো? এই পাশে যে দুটি যোগ আছে সেটা যোগ, এই দিকে যেটা আছে সেটাও যোগ। সরি, না 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 না। কি লজিক খুঁজলাম আমি? এই দুটি যোগ, তাই না? এই দুটি যোগ আর উপর আর নিচের যোগ, তো তাদের আবার বিয়োগ। বুঝতে পারছো? বা দুটো দুটো একই জিনিস আরেক ভাবেও হচ্ছে, সেটা হচ্ছে কি, এই দুটির পার্থক্য আর এই দুটির পার্থক্য। উপর দুটি কত হচ্ছে পার্থক্য, এটা পার্থক্য হচ্ছে 24, আর 42 আর 21 এর পার্থক্য হচ্ছে 21। ওই যে পার্থক্য দুটি আমরা পাচ্ছি 24 আর 21, সেই দুটিকে যোগ করে দাও, 45 আসছে। এখানে দেখো 12 আর 36 পার্থক্য হচ্ছে 24, 47 আর 9 পার্থক্য হচ্ছে 38, 24 আর 38 যোগ করলে হচ্ছে 62। ঠিক, এটাকেও তাই করে দাও। ঠিক আছে, 50 আর 42 পার্থক্য কত? 8, 95 আর 43 পার্থক্য কত? 52, 52 আর 8 যোগ করে দিলে 60 হয়। অপশনে নেই, কেন নেই? ওকে, কোথাও যুক্তি ভুল হচ্ছে তাহলে। পার্থক্য দুটি যোগফল 95, 43, 1। ওকে, আসছে না যুক্তিতে, কই বাত নেই। বেশ, এই দুটিকে যোগ করো আর এই দুটিকে যোগ করো। না 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 না, কি যে বক। ওকে, সামনের দুটি 56 আর 42 যোগ করলে কত হচ্ছে গো? 56 প্লাস 42, ঠিক আছে, সোজাসুজি যোগ, মাইনাস 32 প্লাস 21, এই দুটি যোগ কত হচ্ছে? 56 আর 42 যোগ করলে কত হবে? 98, মাইনাস এটা কত হচ্ছে? 53, 98 থেকে 53 বিয়োগ 45, ঠিক রয়েছে যুক্তি। এই দুটি যোগ করে দাও, 36 আর 47 সামনাসামনি দুটি যোগ, মাইনাস 12 আর 9 যোগ, 12 প্লাস 9। বলো, 36 আর 47 যোগ করলে কত হচ্ছে? 70 আর 13, 83, মাইনাস এটা হচ্ছে 21, 83 থেকে 21 বিয়োগ করলে 62, এটাও হচ্ছে। তো এটা দেখো, 42 আর 95 যোগ করে দাও, কত হবে? 95 প্লাস 42 মাইনাস 50 প্লাস 43। দেখো 95 আর 42 যোগ করলে কত হচ্ছে? 130, 137, মাইনাস এটা হবে 93, 137 থেকে 93 বিয়োগ করলে 44 থাকে। এইটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? কিন্তু একই তো লজিক লাগাচ্ছিলাম আমি।
তাই না? ওই দুটির পার্থক্য আর এই দুটির পার্থক্য যোগ। চলো কোই বাত নেই, যেভাবে হবে। ও হো, একটা পার্থক্য মাইনাস আসছিল তাই না? এটা -8 ছিল। ওকে, বুঝতে পেরেছি। চলো বাকিরা বুঝতে পেরেছো লজিক? আরে হ্যাঁ কি না তো উত্তর দাও। ওকে, চলো নেক্সট। এটা বলো, কি বলা হয়েছে? মাঝেরটা বের করতে হবে। 5 3 6 9 57 91 91 কি করে? ওকে, এপাশ ওপাশ গুণ যোগ তাই বলছো তাই তো? ওকে, 5 6 30 আর 27 57 একদম ঠিক বলেছো। দেখো সোজাসুজি কি আছে, 5 আর 6 আছে, তো 5 আর 6 গুণ প্লাস উপর নিচে 3 আর 9 গুণ, তো 56 এসব 30 আর এখানে 27 57 হচ্ছে। বাস একই যুক্তিতে 7 2 14 আর 77, 14 আর 77 91 হয়, তো এটাও করে দাও। 12 আর 3 36 প্লাস 8 আর 9 গুণ করলে 72, 36 আর 72 যোগ করলে 108 হয়, এটাই উত্তর। চলো নেক্সট। 9টি ছিল মাত্র, চলো কই বাত নেই। বলো, এটা উত্তর বলো। একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে। একাদশ ইনিংসে 100 রান করেন এবং গড় বৃদ্ধি পায় 6। বলো নতুন গড় কত হবে? 48, 48, ওকে, আমার জানা নেই, তো দেখো এগুলো তো রিভার্স মেথড তোমাদেরকে আমি শিখিয়েছি। কি করতে হয় বলো তো? নতুন গড় চেয়েছে মানে 10 ইনিংসে নির্দিষ্ট গড় এটা আছে। একাদশ একাদশ ইনিংসের পরেরটা চেয়েছে, তাই না? একাদশ ইনিংস শেষ হয়ে গিয়েছে, এইবার কত গড়, নতুন গড় মানে সেটাই দাঁড়ায়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে কি, রান যেহেতু গড় বৃদ্ধি পেয়েছে তো উল্টো মাইনাস দেব। গড় হচ্ছে 6 ইন্টু একাদশতম ইনিংস শেষ হওয়ার পরে চেয়েছে, তো একাদশতম ইনিংসের আগে মানে 10টি ইনিংস গুণ করে দেবো, বাস আমরা পেয়ে যাবো 108 মাইনাস 60, তার মানে 48। এটাই হবে সঠিক উত্তর। যদি বলতো আগে কত গড় ছিল, আগে গড় তখন কি হতো, মানে একাদশতম ইনিংসের আগে যদি বলতো তাহলে হতো রান মাইনাস, যেহেতু বৃদ্ধি পেয়েছে তো মাইনাস হবে, গড় ইন্টু একাদশতম ইনিংসের আগে যদি চেয়ে থাকে তো একাদশতম ইনিংসটাকেই গুণ করতে হয়। তার মানে 108 মাইনাস 66, তার মানে আগে গড় ছিল 42। মনে থাকবে? হ্যাঁ কিনা বলেন না? একদম। চলো নেক্সট, বলো এটার অ্যান্সার বলো। 350 বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকার 7 বছরের সুদ 147 টাকা হবে। কত টাকার চেয়েছে আসল, তাই না? দেখো 7 বছরের সুদ বলেছে, এটা 6% হারে। আসল বের করার নিয়ম হচ্ছে কি, যেটা সুদ থাকবে তার সঙ্গে সবসময় 100 গুণ হয়, আর নিচে বাকি দুটি মানে সুদের হার এবং সময় গুণ হয়ে যায়, বাস এটুকুই কাজ। কেটে দাও। 6 7 42, ওকে 7 দিয়ে কেটে দাও, আমরা 21 পাবো। এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে যদি এটা কেটে দাও তুমি পাবে 50, তার মানে 350। ঠিক আছে সবার? নেক্সট, একটি নির্দিষ্ট জিনিসের উপর 25% ছাড় দেওয়ার পরও 20% লাভ থাকে, ওই জিনিসের উপর 15% ছাড় দেওয়া হলে শতকরা কত লাভ থাকবে? দেখো ব্যাপার দুই রকম ভাবে জিনিসটাকে বোঝো, ঠিক আছে? অঙ্কটাকে আমি এক লাইনে করার আগে 2 লাইনে বোঝাচ্ছি। প্রথমত একটা জিনিস খেয়াল করো, সবসময় মনে রেখো, যদি এখানে তো আমাদের লাভ মানে দেয়নি, কি বলে, মার্ক প্রাইস বা কস্ট প্রাইস দেওয়া নেই, ঠিক আছে? তো কত লাভ হবে, এই যে ছাড়, প্রথম ছাড়টা দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমার লিখিত মূল্য, যে মার্ক প্রাইস থাকে ধার্য মূল্য, তার উপরে দেওয়া হয়, তাই না? ছাড় কার উপরে দেয়? ক্রয় মূল্যের উপর তো ছাড় দেয় না,
ছাড় সবসময় হয় যেটা লেখা আছে দাম তার উপরেই ছাড় দেয়। তো সেটা কত যদি আমি বের করতে চাই, যেহেতু এখানে কস্ট প্রাইস নেই, তো আমি ধরে নেবো যে কস্ট প্রাইসটা হচ্ছে কত, 100, ক্রয় মূল্য 100, ঠিক আছে। দিয়ে বিক্রি করা হয়েছে 20% লাভ থাকে। তো লাভ যদি 20% থাকে তাহলে বিক্রি করা হয়েছে 120-তে। এবার বিক্রি তো সে ছাড় দিয়ে বিক্রি করেছে, মানে প্রথমে যদি 100% দাম লেখা ছিল 100%, তাহলে সে 25% ছাড় দিয়েছে, মানে 75%-এ বিক্রি করেছে। 100% যদি লেখা ছিল তাহলে 75%-এ বিক্রি করেছে, আর বিক্রি করেছে 120 টাকাতে, এটা জানি, তার মানে এই দুটি সমান। তো 75% যদি 120 হয়, তাহলে মার্ক প্রাইস মানে 100%টা কত, 3 ভাগ হচ্ছে 120, 4 ভাগটা কত হবে, 160। এটুকু করছি না, এটুকু তো মুখে মুখে করা যায়, হ্যাঁ কি না? ঠিক আছে, তার মানে যে কস্ট প্রাইস যদি ছাড় না দিত, তাহলে কিন্তু 100 টাকায় কিনেছে আর 160 টাকায় বিক্রি করেছে। 100 টাকায় কিনে, সরি, আর 160 টাকা লেখা আছে, মানে ছাড় না দিলে 60 টাকা লাভ হতো। ছাড় যদি না দিত তাহলে 60 টাকা বা 60% লাভ হতো। এখন সেটাও আমাকে চাইনি, আমাকে চেয়েছে, বলেছে 15% ছাড় দেওয়া হলে শতকরা কত লাভ। এই যে 160 টাকা লেখা আছে, ছাড়টা কার উপরে দেবে, 15% ছাড় কার উপরে দেবে বলো তো, মার্ক প্রাইজের উপরে দেবে। তার মানে দেবে তোমার যেটা লিখিত মূল্য, তার উপরে 15% ছাড় দেবে। মানে 160 টাকাতে ছাড় দেবে 15%, মানে 24 টাকা, ঠিক আছে, মাইনাস 15%, 15% মানে 24 টাকা হচ্ছে, 160-এর 15% হচ্ছে 24 টাকা। তো 24 টাকা যদি ছাড় দেয় 160 থেকে, তার মানে বিক্রি হতো কততে, 136-এ। তার মানে লাভ থাকতো 36 টাকা, মানে 36%, এটা লাভ থাকতো। এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলি, এত দূর তো আমরা করবো না, না, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। কিভাবে বুঝবো, ভালো করে ব্যাপারটা বোঝো। দেখো, আমি এখানে ক্রয় মূল্য উল্লেখ নেই, তো আমি ধরে নেব ক্রয় মূল্য 100 ইন্টু একটা দাগ দেব। আচ্ছা, এই যে 20%, 25% ছাড় দিলে কত লাভ থাকে, 20% লাভ থাকে। 25% ছাড় মানে 100 যদি লেখা থাকে, আচ্ছা বেশ, এটাও করবো না। 25% ছাড় মানে 75-তে বিক্রি, আর 20% লাভ মানে 120-তে বিক্রি। এরকম মাথায় ঢুকছে? ভালো করে খেয়াল করো। এই যে প্রথমে 100 ইন্টু লিখে রেখেছি, এটা হচ্ছে 100 ক্রয় মূল্য ধরে নিয়েছি। এবার খেয়াল করো, যখনই সে 25% ছাড়ে বিক্রি করবে, তার মানে 75%-এ বিক্রি করবে, হ্যাঁ কি না? আর 20% যদি লাভ করে, তার মানে 120-তে বিক্রি করেছে, এটাও ঠিক। এবার আমাকে যদি ধার্য মূল্য বের করতে হয়, তাহলে কোনটা উপরে দেবো আমি? অবশ্যই ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয়, তো বেশিটা উপরে দেবো, নিচে কম। এটুকু বুঝতে পারলে? এইটুকু হচ্ছে ধার্য মূল্য। 160 বের হবে, দেখবে তুমি কাটাকাটি করলে 160 বের হবে, কিন্তু এটাও আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে 15% ছাড় দিলে কত হয়। আচ্ছা, এইটা তো বুঝতে পারছো, 25% ছাড়ে, এইটা মানে হচ্ছে ধার্য মূল্য 100%। আমাকে 25% ছাড়, 15% ছাড়ে বিক্রি করতে হবে। 15% ছাড়ে যদি বিক্রি করি, তাহলে বিক্রি করতে হবে কত, 100-র মধ্যে 85-তে বিক্রি করতে হবে। বাস, এইটুকু তুমি যদি করো, তুমি দেখবে তোমার অ্যান্সার পেয়ে গিয়েছো। যদি না বুঝতে পারো বলবে, আমি আবার বোঝাবো, ঠিক আছে। আমি চাইছি এক লাইনে তোমরা এটা করো, বাস কাটাকাটি করো। দেখো, প্রথমত এটা 20 দিয়ে কাটো 6, এটা 20 দিয়ে কাটো 5, ওকে, এটা 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কেটে দাও 25, 3 পাবে, 3 দিয়ে এটা কেটে দাও 2 পাবে, আর 5 দিয়ে তুমি এটা কেটে দাও, তুমি 17 পাচ্ছ, ঠিক আছে। 17×4 = 68, 68 2 হচ্ছে 136, তার মানে বিক্রি হচ্ছে 136-এ। তো যখন এই 85-তে বিক্রি করলাম, মানে 85%-এ বিক্রি হয়েছে 15% ছাড় দিয়ে, তো 85-তে বিক্রি করলে আমার টোটাল দাম পাচ্ছে আমি কত, 136 টাকা। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো, যদি 100 টাকা কেনা দাম হতো, তাহলে 136 টাকা বিক্রি, তার মানে 36% লাভ হতো, হ্যাঁ কি না?
সহজ, এগুলো এক লাইনে এভাবে একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে। ঠিক আছে, আমি আবারও তোমাদের জন্য শর্টকাটে বলে দিচ্ছি। ব্যাপার হচ্ছে সবসময় ক্রয় মূল্য 100 ধরবে, ধার্য মূল্য বের করলে ধার্য মূল্য তো বেশি, কারণ লাভ হয়েছে মানে ধার্য মূল্য বেশি, বেশি লিখে রেখেছে। তাহলে 25 ছাড় দিয়েও 20 লাভ করে, 25 ছাড় মানে 75%, 20 লাভ করে মানে 120। নিয়ম হচ্ছে ধার্য মূল্য বের করার, উপরে বেশিটা নিচে কম, এটা ধার্য মূল্য মানে 100%। কিন্তু 100% বের করলে চলবে না, 15 ছাড় দিতে হবে, মানে 85% বের করতে হবে। তো 85% মানে 85 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে দাও, আমরা 85%টা মানে 136 টাকা পেয়ে যাব। বিক্রি হয়েছে 136 টাকাতে, মানে 36% লাভ, অপশন বি। চলো নেক্সট। দুটি ট্রেন একই দিকে ঘন্টায় 45 কিমি এবং 25 কিমি বেগে যাত্রা করে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটা অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন ট্রেনে আহরণকারী এক যাত্রীকে 18 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা এটা বলো তো, এগুলো খুবই কমন কোশ্চেন, অ্যান্সার বলো। আচ্ছা প্রথমত বলো, একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? মাইনাস হয়ে যাবে। একই দিকে গেলে আপেক্ষিক বেগ মাইনাস হয়, মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে যাচ্ছে। আচ্ছা এটা একে সেকেন্ড করে নাও, 5/18 দিয়ে গুণ করে, 5/18 দিয়ে গুণ করলে 100/18 মিটার প্রতি সেকেন্ড, এই হচ্ছে গতিবেগ। আর আমরা কি জানি, এই যে যাত্রীকে 18 সেকেন্ডে পার করছে, 1 সেকেন্ডে এটা যায়, 1 সেকেন্ডে যায় এটা, তাহলে 18 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যায় 100/18, 1 সেকেন্ডে, তাহলে 18 সেকেন্ডে 18 দিয়ে গুণ, 100 মিটার, মানে দ্বিতীয় ট্রেনটা 100 মিটার লম্বা। কারো কোনো সমস্যা? নেক্সট বলো। একটি ট্রেন দুটি শহরের মধ্যে যাতায়াত করার সময় যখন ঘন্টায় 40 বেগে যায় 20 মিনিট দেরিতে পৌঁছায়, আবার যখন 30 বেগে যায় 30 মিনিট দেরিতে পৌঁছায়। শহর দুটির মধ্যে দূরত্ব কত? এগুলো তোমাদেরকে বারবার করিয়েছে, তোমরা যদি বলো দাদা এগুলো পারবো না, তাহলে তো আমার হাতে আর কিছু করার থাকবে না। বলো। নিয়ম বলো, নিয়ম বলো। মনে নেই? স্যার 20 হবে। 20। ওকে দেখো, আমি তোমাদেরকে নিয়ম কি বলেছিলাম, উপরে কি হয় গুণ, মানে যদি গতিবেগ বলবে, সেই দুটি গতিবেগ উপরে গুণ, ঠিক আছে, নিচে বিয়োগ, ইন্টু টাইম ডিস্টেন্স, তাই না, সময়ের পার্থক্য। দেখো গতিবেগ দুটি আছে, একটা 40 মাইল আর একটা হচ্ছে 30 মাইল, আর বিয়োগ করলে হচ্ছে 10 মাইল। 40 আর 30 বিয়োগ করলে 10, কিন্তু টাইম ডিস্টেন্স কত বলো তো? টাইম ডিস্টেন্স কত গো? বলেছে একটা 20 মিনিট দেরি আর একটা 30 মিনিট দেরি, তো দুটোতেই যদি দেরি হয়, তো 10, এটা মিনিট আছে তো 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নাও, বাস, আর কাটাকাটি করো। ঠিক আছে, 10-এর সঙ্গে 10 কেটে দাও, শূন্যর সঙ্গে এই শূন্য, আচ্ছা এই শূন্যর সঙ্গে কাটো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 6 দিয়ে 30 কাটলে আমরা 5 পাই, তো 5 আর 4 20, এটা হচ্ছে আনসার। মনে ছিল না তোমাদের এটা? কেন? সুবিধাই নতুন বাকিদের। এরকম করলে তো হবে না, এগুলো খুবই সিম্পল জিনিস, তোমাদেরকে বারবার বুঝিয়েছি। টাইম এন্ড ডিস্টেন্স আমি ঘুলে খাইয়েছি গো তোমাদের, তারপরেও যদি এগুলো না পারো, বলো, এটা অ্যান্সার খোঁজার চেষ্টা করো। চলো দেখাচ্ছি, ঠিক আছে। বলেছে এক ব্যক্তি 5,000 টাকা কোনো নির্দিষ্ট সরল সুদের হারে এবং 4,000 টাকা ওই নির্দিষ্ট সরল সুদের 1% বেশিতে গচ্ছিত রাখেন। 4 বছর পর ওই দুটি নির্দিষ্ট টাকার সরল সুদ সমান হলে শতকরা হারটি কত?
আগে মানে প্রথমটার শতকরা হার কত এটা চেয়েছে। আচ্ছা, মাত্র তো 1% ডিফারেন্স, তাই না? তাছাড়া এর সময়টা তো একই। হ্যাঁ, টাকাটা আলাদা রয়েছে। তো খেয়াল করো, আমি যদি একটার ক্ষেত্রে ধরি প্রথমটার 5,000 টাকা আসল, আর সময় হচ্ছে 4 বছর, আর সুদের হার হচ্ছে x%, তাহলে এইটা ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে প্রথম বছরের সুদ, কারো কোনো ডাউট নেই। আর দ্বিতীয় হচ্ছে আসল 4,000, এটাও 4 বছর, এটাতে 1% বেশি, x+1%, দ্বিতীয়টাতে 1% বেশি আছে সুদের হার, ডিভাইডেড বাই 100, বলেছে এই দুটি সমান। তো খেয়াল করো, এদিকে নিচের 100 কাটবে, উপরের x কাটবে, এদিকে 3টি শূন্য, এদিকে 3টি শূন্য কাটবে, এখানে থাকবে 5x, আর এখানে যদি 4 গুণ করো ভেতরে, তুমি 4x+4, 4x এদিকে আসলে শুধু x থাকছে, x এর মান 4, এটাই তো আমাদের উত্তর। বোঝা গেল, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, চলো নেক্সট। এক ব্যক্তি একটি ঘোড়া কিনে 10% লাভে বিক্রি করেন। যদি ঘোড়াটি 20% কম দামে কিনতেন আর 10 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার 40% লাভ থাকতো। ঘোড়াটির বিক্রয় মূল্য কত? ওকে, ভালো করে দেখো, ব্যাপারটা বোঝো, খুব সহজ অঙ্কটা। ঠিক আছে, খেয়াল করো তো, ধরো ক্রয় মূল্য 100%, তাহলে বিক্রি করেছে 10% লাভে, মানে বিক্রি করেছে 110-এ। এতদূর কারো কোনো সমস্যা নেই? বলেছে ঘোড়াটি 20% কম দামে কিনতো। আচ্ছা, 20% কম দামে কিনলে দাম পড়তো 80%, বা 80x যাই ধরবে, ঠিক আছে, 80%। আচ্ছা, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা যদি বেশিতে বিক্রি করতো, তাহলে নতুন বিক্রয় মূল্য হতো 110% প্লাস 10 টাকা। ঠিক, হ্যাঁ কিনা বলো? বেশ। আচ্ছা, বলেছে এই নতুন কেনা দাম, এই দামে যদি কিনতো, তাহলে নতুন 40% লাভ থাকতো। আচ্ছা, তাহলে বিক্রি হতো কততে বলো তো? এই যে 80%, 40% লাভ রাখলে 140-এ বিক্রি হবে। 140 মানে 14 8 কত হয়? 112। 112%-এ বিক্রি হতো, হ্যাঁ কি না? তা বলো তো, এই দুটির মধ্যে পার্থক্য কত? আগে বিক্রি হয়েছে 110%-এ, আর এখন বিক্রি হচ্ছে 112%-এ, তো পার্থক্যটা কত? 2%। এই 2%টা কত বলতো? ওই যে 10 টাকা বেশিতে বিক্রি করছে, এইটাতে 10 টাকা বেশি আছে, আগে যে বিক্রয় তার থেকে এই বিক্রয়ে 10 টাকা বেশি আছে, মানে 2% হচ্ছে 10, তাই না? তাহলে 1% 5, 100% 500। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কিনা বলে না? একদম মাথায় ঢুকে গিয়েছে, একদম। চলো নেক্সট। 1 বছর আগে পিতার বয়স পুত্র বয়সে 4 গুণ ছিল, 6 বছর পরে দ্বিগুণের চেয়ে 9 বছর বেশি হবে। পিতা পুত্রের বয়সের অনুপাত কত? অনুপাত চেয়েছে। বলেছে 1 বছর আগে পিতা পুত্রের বয়সের 4 গুণ ছিল। ওকে, দেখো, 1 বছর আগে, ধরো পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স আর পুত্রের হচ্ছে ওয়াই, তাহলে 1 বছর আগে, আচ্ছা ওয়াই ধরলে তো হচ্ছে না, এক লাইনে করে দিলেই কি হবে কখনো? তাই সম্ভব? আচ্ছা বেশ, দেখি। ধরো পিতা এক্স আর পুত্র ওয়াই, ঠিক আছে। 1 বছর আগে পিতা হবে x-y 1, আর পুত্র হবে y-1, 1 বছর আগে। এটা 4 গুণ ছিল, সমান করতে গেলে এই পক্ষে 4 গুণ করতে হবে, তাই না? সমান করতে গেলে এই পক্ষে 4 গুণ করতে হবে,
তো একটা লাইনের ইকুয়েশন দিয়ে তো চলে আসছে, সমস্যা তো এখানেই। আচ্ছা বেশ দেখি, এটা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 4 গুণ করলে আমরা পাবো 4y মাইনাস 4। চলো ঠিক আছে, এভাবে আসবে না। ওকে, তাহলে নর্মালে আসি। কি করব, পিতা পুত্র 4 গুণ ছিল আগে, তো আমি ধরবো 1 বছর আগে পুত্র এক্স, তাহলে পিতা হবে 4x 4 গুণ। এখন বলেছে 6 বছর পরে দ্বিগুণের চেয়ে 9 বেশি হবে, তো 6 বছর পরে পিতা কত হবে 4x প্লাস 6, পুত্র কত হবে x প্লাস 6। আচ্ছা সরি 7 হবে, কেন বলো তো 7 হবে কেন বলো তো? এটা 1 বছর, এটা 1 বছর আগের বয়স, আর 6 বছর পরে চেয়েছে, মানে ওই 1 বছরও কভার করতে হবে, ঠিক আছে? তো 7 যোগ হবে। এখন কি বলেছে, পুত্রের বয়সে দ্বিগুণের চেয়ে 9 বছর বেশি, এটা যদি দ্বিগুণ করে দাও তাও এটা 9 বছর বেশি আছে, মানে সমান করতে গেলে এই দিকেই আবার 9 লাগবে। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তার থেকেও 9 বেশি, তার মানে পুত্রের বয়সকে দ্বিগুণ করতে হবে, আরো 9 যোগ করতে হবে, তবেই দুই পক্ষ সমান আসবে, ঠিক আছে? চলো এইখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমরা পাবো 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দিলে হচ্ছে 2x প্লাস 14 প্লাস 9, তাহলে 2x যদি এদিকে আসে থাকবে শুধু 2x ইকুয়াল টু, দেখো 14 আর 9 যোগ করলে 23 হয়, 7 এদিকে বিয়োগ করে দিলে আমরা পাবো 16। 2x মানে 16, x এর ভ্যালু 8, মানে 1 বছর আগে পুত্র ছিল 8 আর পিতা ছিল 8 4 32, এটা 1 বছর আগে। এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত যদি বর্তমানে দেখো, তাহলে পিতা হবে 33 1 বছর পরে, আর পুত্র হবে 9, কাটাকাটি করলে 11:3, এইটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? কারো বুঝতে প্রবলেম রয়েছে, কোন রকমের ডাউট নেই তো? চলো নেক্সট, ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হলে 15% ছাড় দেওয়া হয়। একজন 54 টাকা ছাড় পেলেন সময় মতো বিল মেটানোর জন্য, বিল কত ছিল বলো তো? এই 54 টাকা কার সমান হবে? 360 টাকা বাজার 15% সমান হবে, কারণ 15% ছাড় আর 54 টাকা ছাড় সময় মতো বিল দিলে 15%, এটা হলে 1% হবে, 54কে 15 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ। চলো 3 দিয়ে কাটলে 18, এটা 5 দিয়ে এটা কেটে দাও 20, তার মানে 360, এটা হবে সঠিক উত্তর। বলো, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে 50 মিনিটে ফিরে আসে, স্রোতের গতিবেগ ঘন্টায় 5 কিমি হলে ওই ব্যক্তির গতিবেগ কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটুকু করলে আমার মনে হয় সুবিধা হবে সেটা হচ্ছে অপশন ধরে করলে। কেন, স্রোতের বেগ বলা আছে, প্রতিকূলের বেগও তো বলা নেই, তাই না? তো তুমি যদি স্রোত এক্স ধরো, মানে নৌকার বেগ যদি এক্স ধরে নাও, তাহলে একটু মানে তোমাকে মিডিল টার্মে পড়ে যেতে হবে। লোকটির বেগ যদি এক্স হয় তাহলে অনুকূল হবে এক্স প্লাস 5, প্রতিকূল হবে এক্স মাইনাস 5। 10 কিমি গিয়ে ফিরে এসছে, প্রতিকূলে 10 কিমি গিয়ে ফিরে এসছে, তাহলে অনুকূলে তো ফিরে আসবে, তাহলে ওই 10 কিলোমিটার অনুকূলে যদি সময় লাগবে এক্স প্লাস 10, প্লাস প্রতিকূলে লাগবে 10 ডিভাইডেড বাই এক্স মাইনাস, এই টোটাল সময় হচ্ছে 50 মিনিট, মানে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা। এই জিনিসটা তোমাকে আনতে হচ্ছে, তুমি এইটা করলে মিডিল টার্ম চলে আসবে, তার থেকে সহজ যুক্তি এগুলোকে অপশন ধরে করা। এবার কি 50 মিনিট আছে 10 কিলোমিটার, তো স্রোত যদি এটা হয় 5, তারপর লোকটি 32 যদি আমি ধরে নিই, তাহলে অনুকূল কত হবে 5 যোগ হবে, তার মানে অনুকূল হবে 37। বলো তো এই 10 কিলোমিটারকে 37 দিয়ে ভাগ করা যায়? মুশকিল না? তো ছাড়ো, একটা এইটা দেখো প্রথমে করো, ঠিক আছে? এইটা কেন বলো তো, অনুকূল কি পাবে, এই 25-এর সঙ্গে 5 যোগ করলে অনুকূল পাবে, সেটা হবে 30, আর এই 25 থেকে 5 বিয়োগ করলে প্রতিকূল পাবে, সেটা হবে 20। তো এই দুটি সহজ,
এইটাকে করার চেষ্টা করি। দেখো 10 কিলোমিটার যদি আমি অনুকূলে যাই তো 30 দিয়ে ভাগ করে দেবো, আমি পাবো 1/3 ঘন্টা। 1/3 ঘন্টা মানে বলতে পারি 20 মিনিট। 1/3 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ, 20 মিনিট। আচ্ছা যদি প্রতিকূলে যাই তো 20 বেগে যাবে, তো 10কে 20 দিয়ে ভাগ করো, তার মানে 1/2 ঘন্টা, মানে হাফ ঘন্টা, তার মানে 30 মিনিট। তাহলে এখানে 20 মিনিট যাতায়াতে, আর সরি যাওয়াতে 20 মিনিট, আসাতে 30 মিনিট, টোটাল লাগছে 50 মিনিট। মিলছে? এটা তো মিলে যাচ্ছে। তো এটাই আমাদের উত্তর। দেখো আমি সব কিছু বাদ দিয়ে এই 25টা অপশনে কেন নিলাম, কারণ সুবিধা আছে না, বুঝতে পারছো? ওকে স্যার। এটার অ্যান্সার তোমরা বলো। গীতা দেবী বাড়ি থেকে 40 কিমি ঘন্টা গেলে 30 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 40 মিনিটে যেতে চাইলে তার গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা হবে? 30 মিনিটের জায়গায় যদি 40 মিনিট যেতে চাই তো গতিবেগ অবশ্যই কম হবে। কত কম হবে? আচ্ছা দূরত্বটা কত বলো, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? 20 কিলোমিটার। 40 কিমি বেগে 30 মিনিট লাগে, তো আধা ঘন্টায় 20 কিলোমিটার যাই, তাহলে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। বাস এটুকু আমার জানা আছে। এবার 40 মিনিটে যেতে হবে, তাহলে সময় বের করা, গতিবেগ বের করার নিয়ম কি, স্পিড বের করার নিয়ম কি জানো? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, বাস এটুকু করে দাও। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, টাইম হচ্ছে 40 মিনিট। আচ্ছা মিনিট আছে, এটা এটা মিনিট আছে তাই না? তো কিলোমিটার প্রতি ঘন্টা করলে কি হবে? 1 মিনিটে এটা 60 মিনিট, 60 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো। এটার সঙ্গে এটা কাটলে কত হয়? 2, 30 কিলোমিটার। 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হবে 1 ঘন্টায় গতিবেগ। বাস এটাই আমাদের, বলো। হুম। আর একবার বলো। 30 মিনিটে 20 কিলোমিটার যাই। হ্যাঁ, হ্যাঁ। হুম। না না না, ওটা অ্যান্সার নয়। কোথায়? ও তো গতিবেগটাই চেয়েছে, তুমি যেটা ডিস্টেন্স বেরিয়ে যাচ্ছে। না 30 আসছে সেটা তো বড় কথা নয়, ঠিক আছে? 30 আসছে সেটা বড় কথা নয়, ঠিক আছে? বলো। তোমাকে যদি বলে তুমি 1 ঘন্টায় 40 কিমি যেতে পারো, তাহলে 30 মিনিটে গিয়েছো, এবার বলো, তুমিই বলো। যদি 1 ঘন্টায় 40 যেতে পারো, তাহলে 30 মিনিটে কত দূর যেতে পারবে? তো প্রথম লাইনে তো সেটাই বলা আছে, 40 কিমি প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 40 কিমি গেলে 30 মিনিট সময় লাগে, তার মানে 30 মিনিটে যেটা যায় সেটাই তো দূরত্ব। তাহলে তার মানে 20 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, 30 মিনিটে পৌঁছে যায়। চলো নেক্সট, আর নেই। কতগুলো পেরেছিল তোমরা? কতগুলো হয়েছিল? কি বলছো বলো। হ্যাঁ, ও মাঝে মাঝে আমি নিই এরকম। একটু এক্সট্রা ক্লাস এগুলো, এগুলো মাঝে না, মাঝে মাঝে না নিলে হবে না। না একঘেয়েমি ওই চ্যাপ্টার ধরে ধরে চলছে, আর বেশি চ্যাপ্টার নেই তোমাদের, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি চাইছি না যে তাড়াতাড়ি শেষ হোক, চলুক এখন। কোনো পরীক্ষা কোনো পরীক্ষা নেই আপাতত সেরকম ভাবে, তো চলছে তো চলতে দাও। তাছাড়া 10টা ক্লাস দিলেই তো শেষ হয়ে যাবে তোমাদের। ওকে, বলো। দেখো যে ক্লাসগুলো অলরেডি হয়ে গিয়েছে, আমিও অনেকদিন জিআই করিনি, ঠিক আছে? আমার ভালো লাগলো জিআই ক্লাস দেখলাম, আমার ভাব তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ক্লাসটা না, এই ক্লাসটা আমি মনে পড়ছে 2020 সালে আমি করিয়েছিলাম আন একাডেমিতে।
এটা আন একাডেমির ক্লাস। ছিলে তুমি সোমনাথ ছিলে। বেশ ঠিক আছে তাহলে। আর আজ থেকে রাত্রে 10টার সময় ক্লাস হবে, ঠিক আছে? একদম যতদিন না ক্লাস শেষ হচ্ছে কোর্স, ততদিন রাত 10টার সময় ফিক্স টাইম। ওকে ওকে, চলো, গুড নাইট।